ওয়েলকাম গাইস, আজকে আমরা শিখব রেসপিরেটরি মেডিসিন সম্পর্কে। রেসপিরেটরি মেডিসিন এর ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ রেসপিরেটরি সিস্টেম, এই পেজটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে পুরো চ্যাপ্টারের একটা সামারি দেওয়া আছে। শুরুতে যদি দেখা হয় যে ফেস, একটা হিউম্যান বডির ফেস চিন্তা করলে আমরা কি কি দেখতে পারি? বিশেষ করে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে পার্সলিপটা কখন পাওয়া যায়? যখন কোনো পেশেন্টের সিওপিডি হয়। সিওপিডি মিনস ক্রনিক obstructive pulmonary disease। ওকে, তারপরে আমরা দেখলাম সাইনোসিস। এখানে লেখা আছে সেন্ট্রাল সাইনোসিস। সাইনোসিস কয় ধরনের? সাইনোসিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস, একটা হচ্ছে পেরিফেরাল সাইনোসিস। সেন্ট্রাল সাইনোসিসটা যখন সেন্ট্রাল কোনো কজের কারণে হয়, যেমন সিওপিডির কারণে যদি হয়, তারপর নিউমোনিয়ার কারণে যদি হয়, তারপর হচ্ছে আপনার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি আদার যে ডিজিজগুলো আছে, যেমন ব্রঙ্কাইটিসের জন্য যদি হয়, অথবা ডিপিএলড এর জন্য যদি হয়, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজের জন্য যদি হয়, এগুলো সব সেন্ট্রাল কজ সাইনোসিস। পেরিফেরাল কজ হচ্ছে যেমন ভ্যাসোকনস্ট্রিকশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এগুলো। তারপর দেখেন এনিমিয়া। রেসপিরেটরি বিভিন্ন ডিজিজের কারণে এনিমিয়া হয়ে থাকে। কি কি ডিজিজের কারণে হতে থাকে? কমনলি কয়েকটা ডিজিজ আমাদেরকে মনে রাখতে হবে। তার ভিতরে হচ্ছে একটা টিউবারকুলোসিস। বাংলাদেশের পার্সপেক্টিভে টিউবারকুলোসিস খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ। ওয়ার্ল্ড ওয়াইড গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে সাউথ এশিয়াতে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ম্যালিগনেন্সির জন্য হতে পারে অ্যানিমিয়া, ম্যালিগনেন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে। এছাড়া আরও বেশ কিছু কারণ হতে পারে, যেগুলোর কারণে হিমোপ্টাইসিস হয়, সেটার জন্য হতে পারে। তারপর দেখেন হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম হচ্ছে যে সিম্প্যাথেটিক যে চেইন আছে, চেইনে যখন লাং টিউমারের কারণে যখন হচ্ছে সিম্প্যাথেটিক চেইনের লেশন হয়, তখন হর্নার সিনড্রোম ডেভেলপ করে। এটা সাধারণত হয় যখন প্যানকোস টিউমার হয়, তখন হর্নার সিনড্রোমটা ডেভেলপ করে। হর্নার সিনড্রোমের চারটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে। কি কি আছে? একটা, চোখের ক্ষেত্রে দেখবেন মিওসিস হবে, মানে পিউপিলটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। ইনোপথ্যালমাস হবে, মানে চোখটা ভিতরের দিকে ঢুকে যাবে, ঠিক আছে। অ্যানহাইড্রোসিস হবে, তার মানে তার সোয়েটিংটা কম হবে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিং, সেটা হচ্ছে টোসিস হবে, পার্শিয়াল টোসিস হবে। এখানে কখনো কমপ্লিট টোসিস হবে, অলওয়েজ পার্শিয়াল টোসিস হবে, ঠিক আছে। তাহলে গেল আমাদের হর্নার সিনড্রোম। এরপরে দেখেন আমাদের জেবিপি, অনেক সময় জেবিপি রেইজ করে। জেবিপি মোস্ট লাইকলি রেইজ করে হচ্ছে সিওপিডি কজের কারণে, সরি সিওপিডি না, কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে। কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে সেটার জন্য জেবিপিটা রেইজ করে। যেমন কি কি কারণে করতে পারে? একটা, যদি আপনার হার্ট ফেলিউর হয় তখন করতে পারে। বোথ রাইট হার্ট অ্যান্ড লেফট হার্ট, দুই হার্ট ফেলিউরের কারণেই সিওপিডি ডেভেলপ করতে পারে, সরি জেবিপি এলিভেটেড হতে পারে। এবং সব ক্ষেত্রেই পালসেটাইল হয়, শুধুমাত্র একটা কজের ক্ষেত্রে নন পালসেটাইল হয়, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আপনার পালসেটাইল হয় জেবিপিটা। একটা ক্ষেত্রে হচ্ছে নন পালসেটাইল হয়, সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন। আরও কিছু ক্ষেত্রে হচ্ছে জেবিপি রেইজ করতে পারে, যেমন হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের জন্য হতে পারে। ইম্পর্টেন্ট আরেকটা কজ আছে, সেটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেটের জন্য জেবিপিটা রেইজ করতে পারে, ঠিক আছে। রেসপিরেটরি যে কজের কারণে জেবিপি রেইজ করতে পারে সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ থেকে যখন পুরো পালমোনারি ডেভেলপ করে তখন হতে পারে। অথবা পালমোনারি হাইপারটেনশন যদি ডেভেলপ করে, যেসব কজের কারণে, সেগুলোর কারণে হতে পারে। যেমন সার্কোইডোসিসের জন্য পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে সিওপিডির জন্য হতে পারে, তারপর হচ্ছে সাম ড্রাগসের জন্য হতে পারে, যেগুলোর জন্য হতে পারে। এরপর দেখেন ব্লাড প্রেশারটা ইম্পর্টেন্ট, কারণ এখানে আর্টারিয়াল প্যারাডক্সাস হয়, প্রেশারটা বেড়ে যেতে পারে বিভিন্ন কারণে। এরপর হচ্ছে পালস হচ্ছে পালসাস প্যারাডক্সাস পাওয়া যেতে পারে। রেট রিদমের
চেঞ্জ হতে পারে। যেমন হচ্ছে সিওপিডির ক্ষেত্রে পালসটা হচ্ছে হাই ভলিউম থাকে, হাই ভলিউম থাকে এবং ওয়ার্ম থাকে, হাই ভলিউম থাকে এবং পেরিফেরিটা ওয়ার্ম থাকে, পেরিফেরিটা ওয়ার্ম থাকে, ঠিক আছে। বাউন্ডিং পালস থাকে সিওপিডির ক্ষেত্রে, একদম রেগুলার থাকে কিন্তু বাউন্ডিং পালস থাকে। তারপর দেখেন হ্যান্ড, হ্যান্ডে হচ্ছে ক্লাবিং থাকে, ডিজিটাল ক্লাব। ডিজিটাল ক্লাবিং এর অনেকগুলো কজ আছে, আমরা ক্লাবিং শব্দ দিয়ে মনে রাখতে পারি ক্লাবিং এর কজ। ক্লাবিং শব্দ দিয়ে কিভাবে মনে রাখতে পারি, যেমন সি তে, এই যে সি, সি তে হচ্ছে আপনার সিস্টিক ফাইব্রোসিস, এটা ক্লাবিং এর ইম্পর্টেন্ট কজ, ঠিক আছে। তারপর হচ্ছে এল, এল তে হচ্ছে লাং ক্যান্সার দিয়ে হতে পারে, লাং ক্যান্সার, ঠিক আছে, অথবা লাং অ্যাবসেস দিয়ে হচ্ছে আপনার ক্লাবিং হতে পারে। লাং অ্যাবসেস দিয়ে যখন হয় তখন আর্লি চেঞ্জ হয়, 10 থেকে 14 দিনের ভিতরে ক্লাবিংটা ডেভেলপ করে। তারপর ইউতে হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যে কজ আছে তার ভিতরে আলসারেটিভ কোলাইটিসে আপনার ডিজিটাল ক্লাবিং হতে পারে। তারপর বি, বি হচ্ছে ইম্পর্টেন্ট একটা কজ, সেটা হচ্ছে ব্রঙ্কিয়েক্টাসিস, ব্রঙ্কিয়েক্টাসিসে ক্লাবিং হতে পারে। তারপর হচ্ছে বি, বিতে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমাতেও ক্লাবিং হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আই, আই হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে আপনার ক্লাবিং হতে পারে। তারপর হচ্ছে এন, ন্যাচারাল ভ্যারিয়েন্টের জন্য হতে পারে। আর জিতে হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কজ অথবা জেনেটিক ভ্যারিয়েন্টের জন্য আপনার ডিজিটাল ক্লাবিং হতে পারে। তারপর দেখেন যে টার স্টেনিং, টার স্টেনিং মানে হচ্ছে এক ধরনের নিকোটিন স্টেইনিং। এখানে যারা সিগারেট স্মোকিং করে তাদের হচ্ছে এটা হয়ে থাকে সাধারণত। ক্লাবিং এর ক্ষেত্রে একটু বলে নিই, নিচে দেখেন একটা ছবি আছে, এই ছবিতে দেখেন দেখা যাচ্ছে যে এখানে আপনার নীল বেডের উপরে দেখেন কনভেক্স হয়ে গেছে, কনভেক্স, কনভেক্স, এটা কয়েকটা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। যেমন হচ্ছে যদি ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় তখন স্টেজ 1, যদি হচ্ছে আপনার ইয়ে হয়, রিজটা যদি ডেভেলপ মানে রেজ হয়, রিজ মানে নেইল বেডের যে নেইল বেডটা যদি একটু উঁচু হয়ে যায় তখন হচ্ছে স্টেজ 2। তারপরে হচ্ছে যদি আপনার প্যারোটের মতো হয়ে যায়, নেইল বেডটা যদি প্যারোটের মতো ডেভেলপ করে তখন সেটা স্টেজ 3। আর স্টেজ 4 কখন, স্টেজ 4 হচ্ছে যদি ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স তখন হচ্ছে স্টেজ 4। এরপর দেখেন যে আমরা আগেই পড়ে আসছি সেন্ট্রাল সাইনোসিস, পেরিফেরাল সাইনোসিস, এটা আগেই বলছি, এখন আর দরকার নেই। তারপর দেখেন কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন, কার্বন ডাইঅক্সাইড ডিটেনশনের 3টা ফিচার আছে। কার্বন ডাইঅক্সাইড যে রিটেনশন আছে এটার জন্য আপনি 3টা ফিচার দিয়ে বুঝতে পারবেন যে তার কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের ফিচারগুলো ডেভেলপ করছে। কি কি? 3টা জিনিস, একটা হচ্ছে ওয়ার্ম পেরিফেরি, মানে তার হাত পা গুলা গরম মনে হবে, ঠিক আছে, বাউন্ডিং একটা পালস পাওয়া যাবে, বাউন্ডিং পালস পাওয়া যাবে, ঠিক আছে। আর হচ্ছে ফ্লাপিং ট্রেমর পাওয়া যাবে, হাত যদি সোজা করা হয় তাহলে ফ্লাপিং একটা ট্রেমর পাওয়া যাবে, যা আর কি ফরওয়ার্ড মুভমেন্ট যেটাকে বলে ফ্লাপিং ট্রেমর পাওয়া যাবে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন যে আপনার এক্সামিনেশন, এখন আমরা আসবো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের 4টা পার্ট রয়েছে, সব এক্সামিনেশনে মোটামুটি 4টা পার্ট, তার ভিতরে এই 4টা পার্ট সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে। যেমন নাম্বার 1 হচ্ছে ইনস্পেকশন, নাম্বার 2 হচ্ছে এই যে নাম্বার 1 হচ্ছে ইনস্পেকশন, নাম্বার 2 হচ্ছে পালপেশন, ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে পালপেশন, নাম্বার 3 হচ্ছে পারকাশন, নাম্বার 4 হচ্ছে অস্কাল্টেশন, নাম্বার 3 পারকাশন, নাম্বার 4 হচ্ছে অস্কাল্টেশন। এই 4টা পয়েন্টের উপর বেস করে রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন করা হয়ে থাকে। তো প্রথমে আমরা ইন্সপেকশনে কি দেখি, একটা মনে করেন একটা চেস্ট ওপেন করলাম, একটা মেলের চেস্ট ওপেন করলাম, তো চেস্ট ওপেন করার পরে আমরা দেখবো যে তার কোনো ডিফর্মিটি আছে। কি ধরনের ডিফর্মিটি হতে পারে, একটা হতে পারে কনজেনিটাল ডিফর্মিটি, কনজেনিটালের ভিতরে কি হতে পারে, পেকটাস এক্সক্যাভেশন হতে পারে, পেকটাস এক্সক্যাভেশন মনে হবে ভিতরের দিকে মানে একটা গর্ত হয়ে গেছে, চেস্টের ভিতরের দিকে একটা গর্ত হয়ে গেছে। আরেকটা হতে পারে পেকটাস ইনক্যাভেশন, মানে বাইরের দিকে চলে আসছে, উঁচু হয়ে গেছে। তারপর হতে পারে ইন্টারকোস্টাল ইনড্রয়িং, ইন্টারকোস্টাল ইনড্রয়িং এটা হচ্ছে যখন রেসপিরেটরি মাসল এক্সেসিভ ইউজ করা হয়ে থাকে তখন সাধারণত হয়ে থাকে, যখন রেসপিরেটরি ডিস্ট্রেস হয় তখন হতে থাকে। তারপর হচ্ছে দেখেন সিমেট্রি, সিমেট্রিটা অবশ্যই দেখতে হয়, যেমন মনে করেন যে তার কলাপস আছে অথবা মনে করেন এক সাইডে প্লুরাল ইফিউশন আছে, এই জন্য এক্সপ্যানশনটা দেখতে হয়, অথবা সিওপিডি আছে তখন দেখতে হয়। হাইপার ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশনটা সাধারণত কিসে হয়, সিওপিডিতে হয়, ইমফাইসেমাতে হতে পারে। প্যারাডক্সিক্যাল রিব মুভমেন্ট, প্যারাডক্সিক্যাল রিব মুভমেন্ট হচ্ছে আপনার হতে পারে যে রিব মুভমেন্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য।
লো ফ্ল্যাট ডায়াফ্রামটা সাধারণত দেখা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে। দেখেন এখানে দেখেন তার হচ্ছে ইডিওপ্যাথিক কাইফোস্কোলিওসিস আছে, মানে ল্যাটারাল সাইডে তার হচ্ছে স্পাইনটা কার্ভ হয়ে গেছে, ল্যাটারাল সাইডে দেখেন যে স্পাইনটা কার্ভ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা দেখব পালপেশনে চারটা জিনিস মাস্ট দেখতে হয়, চারটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে হয়। একটা হচ্ছে ট্রাকিয়া সেন্ট্রালি আছে নাকি কোনো সাইডে ডেভিয়েট হয়েছে, লেফট সাইডে ডেভিয়েট হতে পারে, রাইট সাইডেও ডেভিয়েট হতে পারে। তারপরে দেখতে হবে আমাদের অ্যাপেক্স ফিট, ঠিক আছে, এই যে কার্ডিয়াক অ্যাপেক্স ফিট শিফটেড হয়েছে, কার্ডিয়াক অ্যাপেক্স ফিট শিফটেড হওয়া মানে তার মেডিয়াসপিনাম শিফট হয়ে গেছে। ওকে, এরপরে দেখতে হবে যে আমাদের চেস্ট এক্সপানশনটা দেখতে হবে, চেস্ট এক্সপানশন কমে গেছে নাকি নর্মাল আছে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বোকাল ফ্রেমিটাসটা দেখতে হবে। ওকে, বোকাল ফ্রেমিটাস আর এগুলো দেখা যেতে পারে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। ক্রিকোস্টেনাল ডিস্টেন্স এটা সাধারণত সিওপিডির ক্ষেত্রে দেখা হয় যে আপনার সুপ্রাক্লাভিকুল থেকে মানে সুপ্রাস্টার্নাল থেকে হচ্ছে আপনার যে ক্রিকয়েড কার্টিলেজ এর ভিতরে 3 ফিঙ্গার ডিস্টেন্স আছে নাকি তার থেকে কমে গেছে, যখন সে ইন্সপিরেশন নেবে তখন এরকম আছে কিনা অথবা কমে গেছে। যদি এরকম হয় তখন ক্রিকোস্টেনাল ডিস্টেন্স কমে যায়, সাধারণত সিওপিডির ক্ষেত্রে কমে যায়। আর বিহাইন্ড থেকে পালপেশনের ক্ষেত্রে আমরা সার্ভাইকাল লিম্ব নোড দেখি, কারণ হচ্ছে সার্ভাইকাল লিম্ব নোডে অনেক রেসপিরেটরি কজের কারণে লস হতে পারে। নাম্বার 1 হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, নাম্বার 2 হচ্ছে টিউবারকুলোসিস, ঠিক আছে, এছাড়া হতে পারে লিম্ফোমার কারণে হতে পারে, যেটা হচ্ছে মেডিয়াস মানে হাইলার লিম্ফোডেনপ্যাথি হিসেবে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পারকাশনটা হচ্ছে আমরা এই যে পারকাশন দেখেন, পারকাশন হচ্ছে রেজোনেন্ট কি ডাল এটা আমরা দেখতে পাই। দুই ধরনের হতে পারে, রেজোনেন্ট মানে নর্মাল, ঠিক আছে, আর ডাল মানে তার একটু প্রবলেম আছে। ডাল হতে পারে উডি ডাল হতে পারে, হাইপার রেজোনেন্ট হতে পারে, তারপরে স্টোনি ডাল হতে পারে। স্টোনি ডাল মানে আপনি স্পেসিফিক ভাবে বলে দিলেন তার ফুসফুসের যে প্লুরাল স্পেসিফিকলি পানি আছে, ইফিউশন আছে, হতে পারে সেটা হচ্ছে ফ্লুইড, হতে পারে সেটা ব্লাড, হতে পারে সেটা পাস, ঠিক আছে। হাইপার রেজোনেন্ট মানে তার প্লুরাল স্পেস মানে ক্যাভিটিতে বাতাস মানে হাইপার রেজোনেন্ট। আর হচ্ছে উডিডাল মানে তার একটা মাস মতো আছে, মানে একটা মাস বলতে হচ্ছে যেমন নিউমোনিয়ার কারণে কনসোলিডেশন হতে পারে, তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমার কারণে হচ্ছে একটা বড় ধরনের টিউমারের গ্রোথ হতে পারে। ওর উপর পারকাশন করলে যেমন কাঠের উপর পারকাশন করলে যেমন শব্দ শোনা যায়, ওটা হচ্ছে উডিডাল। আর স্টোন অথবা স্টিলের উপর পারকাশন করলে যেমন একটা অনুভূতি আসে, এটা স্টোনিডাল, ঠিক আছে। নর্মাল পারকাশন করতে একটা যে মানে ফিলিংস আছে, এটা হচ্ছে তখন বোঝা যায় রেজোনেন্ট। হাইপার রেজোনেন্ট হচ্ছে তার থেকে যদি একটু বেশি হয়। এরপর অসকালটেশনে আমরা তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ব্রেথ সাউন্ড, 2 নম্বর হচ্ছে ভোকাল রেজোনেন্স, 3 নম্বর হচ্ছে অ্যাডেড সাউন্ড, ঠিক আছে। তো হচ্ছে ব্রেথ সাউন্ড দেখেন, এই যে ব্রেথ সাউন্ডটা দেখে ফেলেন। ব্রেথ সাউন্ড হচ্ছে নর্মাল হতে পারে, ব্রঙ্কিয়াল হতে পারে, ভেসিকুলার হতে পারে, ঠিক আছে। নর্মাল যেটা ওটা হলো ভেসিকুলার, আর ব্রঙ্কিয়াল যেটা এটা হচ্ছে মানে কিছু কিছু কারণে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, যেমন হচ্ছে যদি নিউমোনিয়া হয় তখন হচ্ছে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। যদি প্লুরাল ইফিউশন থাকে, ইফিউশনের উপরে জাস্ট উপরে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। যদি ক্যাভিটি রিলেশন থাকে তখন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়। যদি হচ্ছে আপনার মানে কলাপস থাকে উইথ প্যাটার্ন ব্রঙ্কাস থাকে, তখন ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে ভোকাল রেজোনেন্স হতে পারে নর্মাল, হতে পারে ইনক্রিজ, হতে পারে ডিক্রিজ, ঠিক আছে। নর্মাল তো নর্মাল লাইনের ভিতরে নর্মাল ভোকাল রেজোনেন্স পাওয়া যাবে। ইনক্রিজ কখন হবে, যখন কনসলিডেশন থাকবে, ঠিক আছে। ইনক্রিজ কখন পাওয়া যাবে, যখন কনসলিডেশন থাকবে। আর ডিক্রিজ করবে যখন হচ্ছে মানে ইফিউশন থাকবে অথবা নিউমোথোরাক্স থাকবে, তখন হতে পারে। আরেকটা জিনিস হুইসপারিং পেক্টোরালি, যখন কানের কাছে ফিসফিস করে শব্দ করা হয় তখন যেরকম শোনা যায় ওটাকে হুইসপারিং পেক্টোরিকুই বলা হয়ে থাকে, ঠিক আছে। এরপরে দেখেন যে আমাদের লেগ ইডিমা হচ্ছে রেসপিরেটরি কিছু কজের কারণে লেগ ইডিমা হয়ে থাকতে পারে, যেমন হচ্ছে আপনার সিওপিডির কারণে হচ্ছে আপনার লেগ ইডিমা হতে পারে। কিভাবে হতে পারে, কোর পালমোনারি ডেভেলপ করে হতে পারে, অত সময় হার্ট ফেলিওর হতে পারে।
কোর পালমোনারি হচ্ছে প্রথম হচ্ছে রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর রাইট হার্ট ফেলিওরের কারণে হয়, ঠিক আছে, রাইট হার্ট ফেলিওরের কারণে হয়ে থাকে। এখন দেখেন আমরা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে পারি বাইরের থেকে দেখে, কিভাবে এক্সামিনেশন করতে পারি যে এই পেশেন্টটার রেসপিরেটরি ডিজিজ, একটা আছে তার রেসপিরেটরি রেটটা কাউন্ট করে করতে পারি। রেসপিরেটরি রেট হচ্ছে আপনার নর্মাল কত, 14 থেকে 18, এর উপরে যখন চলে যাবে তখন বুঝতে হবে যে রেসপিরেটরি সিস্টেমে একটা প্রবলেম আছে। যদি অনেক বেশি ক্যাকেক শিক থাকে তাহলে আমরা টিবি চিন্তা করতে পারি, ম্যালিগনেন্সি চিন্তা করতে পারি। যদি আমরা গায়ে হাত দিয়ে জ্বর চিন্তা করি তাহলে কি কি চিন্তা করতে পারি, টিউবারকুলোসিস চিন্তা করতে পারি, নিউমোনিয়া চিন্তা করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে লাং অ্যাবসেস চিন্তা করতে পারি, ব্রঙ্কাইটিস উইথ সেকেন্ডারি ইনফেকশন চিন্তা করতে পারি, ঠিক আছে। বা সেকেন্ডারি ইনফেকশনের ভিতরে হচ্ছে ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে, ভাইরাল হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। তারপর হচ্ছে আমরা তার র্যাশ আছে কিনা এটা দেখে চিন্তা করতে পারি। এরপর চিন্তা করতে পারি স্পুটাম। স্পুটাম এটা খুবই গুরুত্বপূর্ণ। স্পুটামের কালার দেখে আমরা কিছু কিছু ডিজিজ ডায়াগনোসিস করতে পারি, এটা একটু পরে বলবো। ফিটর মানে হচ্ছে ফাউল স্মেলিং। ফাউল স্মেলিংটা কোথায় পাওয়া যায়? ফাউল স্মেলিং কয়েকটা লাং ডিজিজে পাওয়া যায়, তারপর আপনার নাম এই দুটো আপনাকে মনে রাখতেই হবে। তার ভিতরে কোন দুইটা? একটা হচ্ছে লাং অ্যাবসেস, দুই নম্বর হচ্ছে ব্রঙ্কিওপ্লাসিস, ঠিক আছে। এই দুটো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে লাং অ্যাবসেসের মানে ফাউল স্মেলিং, ফাউল স্মেলিং অন ব্রেথ, যখন আপনি শ্বাস ছাড়বেন তখন আশেপাশের লোক গন্ধে থাকতে পারবেন, মনে হবে যে তার শ্বাস দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। তারপর হচ্ছে দেখেন, এখন আমরা স্পুটামটা পড়বো। স্পুটামের কতগুলা, এখানে কতগুলো ছবি দেওয়া আছে দেখেন। একটা হচ্ছে এই প্রথম ছবিটা দেখেন, প্রথম ছবিটা হচ্ছে সেরাস, মানে ফেনা 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 দেখা যাচ্ছে, ফ্রোদি মানে ফেনা ফেনা, একটু পিঙ্কিশ মনে হচ্ছে, পিঙ্কিশ। এটা সাধারণত কিসে পাওয়া যায়? সাধারণত পাওয়া যায় হচ্ছে পালমোনারি ইডিমা যদি থাকে, পেশেন্টটা ডেভেলপ করে কোনো পেশেন্টে হার্ট ফেলিওর কারণে তখন স্পুটামটা সাধারণত এরকম আসে, তাহলে পালমোনারি ইডিমা যদি দেখুন পালমোনারি ইডিমা আসে তখন স্পুটামটা এরকম আসবে, একটু ফেনা ফেনা, ঠিক আছে, একটু ফেনা ফেনা, একটু হচ্ছে বুদবুদ থাকবে বেশি, এই যে বুদবুদ থাকবে, এগুলো থাকবে, তখন সেটা বুঝতে হবে যে এটা স্পুটামের মানে পালমোনারি ইডিমার জন্য ডেভেলপ করছে। এরপরে দেখেন যে আপনার মিউকোপ্রুলার, মানে একটু পাস আবার একটু নর্মাল, একটু পাস একটু নর্মাল, এই টাইপের যদি থাকে তাহলে বুঝতে হবে যে ব্রঙ্কিয়াল অথবা হচ্ছে ব্রঙ্কিয়াল ইনফেকশন অথবা নিউমোনিক ইনফেকশনের কারণে এরকম হয়েছে, মানে ইনফেকশনের কারণে হয়েছে। কিন্তু হচ্ছে এরকম আসতে পারে, ইনফেকশনের কারণে দুইটা আসতে পারে, একটা হচ্ছে মিউকোপ্রুলার, একটা হচ্ছে প্রুলার। প্রুলার মানে পুরা পাস থাকবে, মানে কোনোটা নর্মাল থাকবে না, পুরোটাই পাস থাকবে, এটা ব্রঙ্কিয়াল অথবা আদার অ্যালভিওলার ইনফেকশনের কারণে থাকে। আর এটা দেখেন ব্লাড স্টোন, মানে কাশির সাথে ব্লাড আসতেছে, কাশির সাথে ব্লাড আসতেছে কি কি কারণে? কাশির সাথে ব্লাড আসতেছে মানে কাফ, এটা একটা নাম হচ্ছে হিমোপটাইসিস। কাশির সাথে ব্লাড আসে, এটার নাম হচ্ছে হিমোপটাইসিস, বিভিন্ন কারণ থেকে। তো নাম্বার ওয়ান কজ হচ্ছে ম্যালিগনেন্সি, নাম্বার যেমন লাং কার্সিনোমার জন্য ডিউ টু এনি লাং কার্সিনোমা। দুই নাম্বার হচ্ছে খুবই কমন, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের জন্য হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে কি টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, খুবই একটা ইম্পর্টেন্ট কজ হিমোপ্টাইসিসের জন্য, যেমন পোস্ট টিবি ব্রঙ্কাইটিস হতে পারে অথবা এমনি ব্রঙ্কাইটিস হতে পারে। তারপর হচ্ছে পালমোনারি এম্বুলি, পালমোনারি এম্বুলিজমের জন্য হচ্ছে আপনার হিমোপ্টাইসিস হতে পারে। এখানে চারটা কমন কজ দেওয়া হয়েছে, এছাড়া হচ্ছে নিউমোনিয়ার কারণে ব্রঙ্কাইটিস হতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিসের জন্য মানে ট্রাকাইটিসের জন্য, তারপর ব্রঙ্কাইটিস এনি ইনফেকশনের কারণে হতে পারে। এছাড়া হতে পারে মাইটাল স্টেনোসিসের জন্য হতে পারে। তারপর হতে পারে হচ্ছে আপনার যদি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর হয় তখন হচ্ছে আপনার হতে পারে পালমোনারি, যদি ইনফার্কশন হয় তখন হচ্ছে আপনার হিমোপ্টাইসিস হতে পারে, ঠিক আছে। এছাড়া আরো কিছু কজের কারণ হতে পারে, যেমন কানেকটিভ টিস্যু ডিজিজের কারণ হতে পারে, গুড ফাস্টো সিনড্রোমের কারণ হতে পারে, তারপর হচ্ছে আপনার ওই যে জিপি এর কারণ হতে পারে, জিপি এর কি গ্রানোমাটাস পলিঅ্যানজাইটিসের জন্য হতে পারে, তারপর এমপি এর কারণ হতে পারে, মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিসের জন্য হতে পারে, আদার অনেকগুলো কজ আছে যার কারণে হচ্ছে আপনার হতে পারে। তো যদি তার মানে শুরুতেই যদি রেসপিরেটরি কোনো ডিজিজ নিয়ে আসে তখন আমরা একটা পেশেন্টকে যদি আমরা ফিল করি তাহলে আমরা শুরুতেই পেশেন্টের অক্সিজেন দিব, কিছু পারি আর না পারি একটা অক্সিজেন দিব যাতে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমে। কিভাবে দিতে পারি? একটা হচ্ছে মাস্ক দিয়ে দিতে পারি, মাস্ক, মাস্ক মাস্ক হচ্ছে ফেস মাস্ক আছে, তারপর হচ্ছে আপনার ফেস মাস্ক দিয়ে দেয় সাধারণত।
তারপর ক্যানুলা দিয়ে, নেজাল ক্যানুলা দিয়ে দেওয়া হতে পারে যাতে হচ্ছে একটু দ্রুত যায়। তারপর অনেক সময় হচ্ছে যদি হিমোপ্টাইসিস হয় তখন নেবুলাইজেশন না দেওয়াই ভালো, কিন্তু অন্য ক্ষেত্রে যদি তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, যেমন সিওপিডির জন্য যদি হয়, তখন হচ্ছে নেবুলাইজেশন দিতে হবে। নেবুলাইজেশন দিলে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা কমবে। ওকে, আজকে এই পর্যন্ত গাইস, নেক্সট আবার দেখা হবে।